আপনিও কি এই খুব সরলীকরণ ভাবে দেখেন কিনা যে নির্বাচনের পরে হাতে হারিকেন যখন এক দলের আসবে তখন তার পজিশনটা বোঝা যাবে, বা নানানভাবে এক ধরনের এক্সপোজার দেওয়া হচ্ছে শক্তিশালী রাজনৈতিক মানে বিএনপির অবস্থানটা আপনার জায়গা থেকে আপনি কিভাবে দেখেন? ধন্যবাদ। ভোটের মাঠের হিসাব যদি বলি, বিএনপি তো একটা বড় রাজনৈতিক দল, বাংলাদেশের বৃহত্তম এখন রাজনৈতিক দল, এবং বিএনপি রাষ্ট্র ক্ষমতায় যেত অনেক আগেই যদি এইখানে একটা ফেয়ার নির্বাচনের ব্যবস্থা হতো, এটা আমরা মোটামুটি জানি, এবং সেই কারণে নির্বাচন থেকে ক্ষমতার থেকে বিএনপিকে দূরে সরিয়ে রাখার জন্য নানা ধরনের রাষ্ট্রীয় কৌশলগুলো ছিল, এটাও আমরা জানি। গণ অভ্যুত্থানের পরে বিএনপির কিছু কর্মীদের বিরুদ্ধে কতগুলো অভিযোগ উঠেছে সেটাও আমরা জানি। বিভিন্ন জায়গায় বিএনপি কতগুলো অ্যাকশনও নিয়েছে, কিন্তু অ্যাকশন নিয়েও কোনো দৃশ্যমান ফলাফল আনতে পারছে না, এগুলো আমি সব জানি। কিন্তু রাজনীতিতে কতগুলো পাল্টা কথাবার্তা এগুলো হয়, কিন্তু সেই কথাগুলোর মধ্যে আপনার এমন কোনো কথা বলা উচিত না যে কথাগুলো একেবারেই ওই মিয়া গোলাম পরোয়ার যেভাবে বলেছেন, এটা খুবই অশ্লীল একটা বক্তব্য। রাজনীতিতে একটা দল আর একটা দলের পিতা পুত্র এটি হতে পারে না, এটা মানে একেবারে নিম্নমানের সংস্কৃতি যারা লালন করে তাদের মুখ থেকে এই ধরনের কথাগুলো বের হয়। আমি এর আগে যেটা বলেছিলাম যে বিএনপির যদি ক্ষমতা সমান যদি জামাতের ক্ষমতা থাকতো, এটিকে আমি যেটা মিন করেছি যে বিএনপি সম্ভবত কতগুলো অর্থবহ পরিবর্তনের জন্য অপেক্ষা করেছে, যে আমরা একটা গণ অভ্যুত্থান করলাম, এর ভেতর থেকে কেবলমাত্র নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতায় চলে যাওয়া না, আমার মনে হয় যে একটি রাষ্ট্র গঠনের জন্য, গণতান্ত্রিক রূপান্তরের জন্য আমাদের কতগুলো সংস্কারের জায়গা প্রয়োজন, সেই কারণে বিএনপি সময়টা দিয়েছে। কিন্তু জামাতের পলিটিক্স স্বপ্রণোদিত হয়ে দিয়েছে, ন্যাশনাল ইন্টারেস্টের কথা নাকি কোনো চাপে আপনার মনে হয়? আমার ধারণা যে এখন পর্যন্ত যেটা বোঝা যাচ্ছে, বিএনপি অনেকগুলো জায়গায় সরকারকে যে ধরনের সহযোগিতা করছে, তাদের উপরে চাপের থেকে কতগুলো রিয়েলাইজেশন তার মধ্যে এসেছে। বিএনপির মধ্যে কতগুলো রিয়েলাইজেশনও এসেছে যে আমাদের এই সংস্কৃতি আসলে আমাদেরকে বিপদে ফেলে দিয়েছে, আমাদের রাজনৈতিক সংস্কৃতি, এখানে কতগুলো পরিবর্তন আনা দরকার। আপনি ধরেন যে বিএনপি লিডারশিপের মধ্যে বিএনপি পাওয়ারে আসলে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন ধরে নেওয়া যায়, তো বিএনপি কিন্তু রাজি হয়েছে যে তিনি যদি প্রধানমন্ত্রী হন, এক টার্মে সর্বোচ্চ 10 বছরের বেশি তিনি দায়িত্ব থাকবে না। এটা কারণটা কি? কারণটা হচ্ছে ন্যাশনাল ইন্টারেস্টের কথা বিবেচনা করা এবং মানুষের যে ওপিনিয়ন, সেই ওপিনিয়নটাকে রেসপেক্ট করা। বিএনপি বলতে পারতো না আমি এটি মানবো না, আরো অনেকগুলো জায়গায় কিন্তু ডিফার করেছে, কিন্তু এই জায়গাটা ছিল অনেকগুলো এই জায়গাগুলোতে মনে করেছে সম্ভবত তারা যে আমাদের এখানে অনেক জল ঘোলা হয়েছে, এখন একটু পরিবর্তনের চেষ্টা করাটা দরকার। জামাতের ক্ষমতার প্রশ্নে জামাত যে কোনো ধরনের ইউনিটি, এই যে জাতীয় পার্টির কথা বলছে, জাতীয় পার্টির সাথে জামাত এবং আওয়ামী লীগ এক টেবিলে বসে আন্দোলন করেনি? করেছে তো। এখন তাদের কাছে জাতীয় পার্টি একেবারে মানে দুর্গন্ধ ছড়াচ্ছে জাতীয় পার্টির কাছ থেকে, কারণ কৌশলটা সবাই জানে যে আমার সামনে কেউকে রাখবো না, সবাইকে বিদায় করে দিব, তারপরে আমি আর তুমি, হয় তুমি ফার্স্ট আমি সেকেন্ড, অথবা আমি ফার্স্ট তুমি সেকেন্ড, এই ধরনের একটা সিচুয়েশন ক্রিয়েট করে। কিন্তু এই ঘটনা যে ভবিষ্যতের পলিটিক্সে যারা রাষ্ট্র ক্ষমতায় আসবে, আরে ভাই তাকে তো দেশটা পরিচালনা করতে হবে, শুধুমাত্র তো এইখানে না, তার ইন্টারন্যাশনাল কতগুলো বিষয় আছে, তার একটা গ্রহণযোগ্যতা নিয়ে আসতে হবে। আপনি কোনো দলকে রাখবেন না যে দলগুলো আপনার সামনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে, তাদের সবাইকে আপনি বিদায় করে দিবেন, আপনি ফাঁকা মাঠে শুধু গোল দিবেন এবং তারপরে সেকেন্ড প্রাইজ, দুইজনের মধ্যে খেলবেন, হয় ফার্স্ট প্রাইজ আর না হলে সেকেন্ড প্রাইজ তো পাবই। তো এই যে সংস্কৃতিটা এবং তাদের সুবিধাবাদের একটা রাজনীতি কিন্তু তাদের মধ্যে আছে, কখনো আওয়ামী লীগের সাথে, কখনো জাতীয় পার্টির সাথে, কখনো অমুকের সাথে, কখনো তমুকের সাথে। এই যে প্রবণতা, রাজনীতিতে তো অন্যান্য দলগুলো স্পেসগুলো তো দিয়েছে আসলে, না হলেও তো আসলে এই ধরনের ঢুকে পড়া, তাদের কতগুলো মানে রাজনীতি তো পরিশুদ্ধ হয় না, তাদের কতগুলো কৌশল আছে, যে কৌশলগুলো বিএনপির সাথে একটা সময় খুব অত্যন্ত এটা হলো যে ছিল ওই সময়কালে বিএনপির জন্য কতগুলো মিত্র দরকার ছিল, কারণ তাকে তার রাজনীতিকে যেভাবে কোণঠাসা করে ফেলছিল সরকার। আবার আজকে আপনি দেখেন আওয়ামী লীগ বাইরের থেকেও আমার ধারণা অনেকের সাথে যোগাযোগ করার চেষ্টা করছে, কারণ যেহেতু সে কোণঠাসা হয়েছে। তবে জামাত এই শূন্যতাকে খুব কৌশলে ব্যবহার করেছে। হেলাল ভাই যেটি বললেন 28 অক্টোবর সবার মিটিংয়ে হামলা হয়, তারটায় হয় না কেন? কৌশল করেছে। তার কিছুক্ষণ আগে আপনার নিশ্চয়ই মনে থাকার কথা, হারুনের সাথে তাদের একটা বৈঠক হয়েছে।
হারুনের সাথে একটা বৈঠক হয়েছে। আবার আপনার এটাও মনে থাকার কথা, সিলেট সিটি কর্পোরেশন নির্বাচন, একদিকে আরিফুল হক চৌধুরী বিএনপির প্রার্থী, আর একদিকে বদরুদ্দিন কামরান আওয়ামী লীগের প্রার্থী। কোনো খবর নাই, জামাত তখনও 4 দলীয় জোটে আছে। হঠাৎ করে তারা একজন প্রার্থী সিলেট সিটি কর্পোরেশনে ঘোষণা করে দিল, ভোট পেল 11,000। এবং সিলেটে প্রচার আছে যে বদরুদ্দিন কামরানকে সুবিধা দেওয়ার জন্য ওই প্রার্থীটা তারা দিয়েছিল। এখন আমাদের ছিলাম কিন্তু আরিফ ভাই হ্যাঁ, আরিফ ভাই জিতেছিল, আরিফ ভাই, কিন্তু ওই কৌশলটা কাজে লাগেনি। মানে রাজনীতিতে কি এই কৌশলগুলো মানে থাকে নাকি একদম খুবই রাজনীতিতে নানা অদ্ভুত বলে না, রাজনীতিতে তো নানা ধরনের কৌশল আছে, তবে কৌশলটা অবশ্যই আপনি যদি অনবরত আনইথিক্যাল জায়গা থেকে কৌশলগুলো গ্রহণ করতে থাকেন তাহলে মানুষ কিন্তু একসময় না একসময় ধরে ফেলে। মানে যেমন ধরেন মুক্তিযুদ্ধ প্রশ্ন, সংবিধান প্রশ্ন, এগুলো নিয়ে এগুলোকে মাথায় নিয়েই তো বিএনপির সাথে একসময় জামাতের এক ধরনের ঐক্য ছিল রাজনীতি, এখন বিরোধের জায়গা তৈরি হচ্ছে। আমি চিন্তা করছি মানে কৌশলগুলোকে কিভাবে দেখেন? এখন জামাত নানা ধরনের সুবিধাগুলো গ্রহণ করেছে, সেই স্পেসটা তো ছাত্রলীগের পেয়েছে থেকে আজকে আপনি ক্যাম্পাসগুলোতে দেখেন ছাত্র দলের শত শত কর্মী আপনি দেখবেন যাদের জীবন আসলে শেষ হয়ে গেছে। জীবন নষ্ট বলতে যেটাকে আমরা মিন করি, বুঝি, আপনি ছাত্র দলের মধ্যে অসংখ্য কর্মী পাবেন যাদের জীবন নষ্ট হয়ে গেছে। কেন? তারা আপোষ করে নাই, তারা ওই যে বহুরূপী ভূমিকায় নেয়নি, এবং একটা লড়াইয়ের মধ্যে তারা ছিল। ক্যাম্পাসে আসতে পারে নাই, শিক্ষা জীবন শেষ করতে পারে নাই, চাকরি করতে পারে নাই, বিয়ে করতে পারে নাই। আপনি ছাত্র শিবিরের একটা কর্মীকেও দেখান তো যে যাদের শিবির করার কারণে ক্যাম্পাসে ঢুকতে পারেন এবং শিক্ষা জীবন নষ্ট হয়ে গেছে কোনো না কোনো ফর্মে, সে কিন্তু তার কন্টিনিউ করতে। আপনি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই যে মেঘবল্লার বসু গত 10-12 বছর ছাত্র ইউনিয়নের এর আগের যে নেতাগুলো ছিল, একটা নেতাও আপনি পাবেন না যে অন্তত 5-7 বার ছাত্রলীগের হাতে মার খায়নি। শরীফ ভাইয়ের সাথে আমি একটা কথা বলি, এই দেখেন এই যে শরীফ ভাইরা খুব ভালো একটা প্রশ্ন করছে যে ছাত্র শিবিরের ছেলেরা ক্যাম্পাসে প্রোগ্রাম করতে সমস্যা হয়নি। আপনি দেখবেন জামাতের যত নেতা ছাত্র শিবির থেকে যে সবার নামের আগে এটা দেখবেন ডক্টরেট, দেখবেন সব। আমি দেখলাম জামাতের ডক্টরেট ছাড়া কেউ নেই, দেখবেন জামাতের কোনো নেতারা তার আগে একটা ডক্টরেট। এই 17 বছরে এগুলো পলিটিক্সটা করিনি। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয় এখন ডক্টরেট ডিগ্রি দেয়, জাহাঙ্গীরনগর ডক্টরেট দেয়, অনলাইন ডক্টরেট আছে। ডক্টরেট তো এখন ছড়াছড়ি ঢাকা বাংলাদেশে, বিশ্ববিদ্যালয়গুলোও দেয়। আমি ডক্টরেট ডিগ্রির মর্যাদা নিয়ে কোনো কথা বলছি না। এই যে গত 17 বছরে তারা সরকার বিরোধী কোনো আন্দোলনে না যে শিক্ষা প্রতিষ্ঠানে যে তাদের ডিগ্রিগুলো মূল কাজ যেটি ছিল, মূল কাজ পড়ালেখা না। এখন জামাতের বা কমিউনিস্ট পার্টি বা বিএনপির লোক কি আর ইউনিভার্সিটি যায় লেখাপড়া করবে? ছাত্র লেখাপড়া করবে। পিএইচডি ডিগ্রি করে কারা? যে আফটার দ্য মাস্টার্স, তাই তো? মাস্টার ডিগ্রি করার পরে এমফিল করে, কেউ পিএইচডি। এখন তো আমরা শুনি যে নাম করা ব্যারিস্টার, এখন করা ডাক্তার, সব তো জামাতে ইসলাম। না, ওই যে বললাম না যে দেখবেন যে এই 17 বছরে তারা এই কাজটি খুব সুনিপুণভাবে করে গেছে। তাদের নামের আগে একটা বিশেষণ বসিয়ে এখন টেলিভিশনে বসে ডক্টর অমুক, ব্যারিস্টার অমুক, বুঝছেন? এই যে 17 বছর তারা আপনার ফ্যাসিবাদকে মোকাবেলা করতে হয়নি। হেলাল ভাই, শেষ একটা কথা বলি যে দেখেন আজকে জামাত যে খুশিতে লাফাচ্ছে যে আওয়ামী লীগের কিছু হতাশাগ্রস্ত কর্মীর আবেগকে তারা কাজে লাগিয়ে নির্বাচনের যুদ্ধে হয়তো জিতবে, এই চিন্তা করছে যে আওয়ামী লীগ তাকে ডাকসুর মতো ভোট দিয়ে দিবে। সেই আওয়ামী লীগের এই ভোটটাকে ট্রাম্প কার্ড ভেবে আপনার আওয়ামী লীগের নেতা কর্মীকে সে আকৃষ্ট করছে। আওয়ামী লীগের এটাও ঠিক কিছু হতাশাগ্রস্ত কর্মী আবেগকে জামাত মানে আপনার গ্রহণ করছে, কিছু হতাশাগ্রস্ত কর্মীর আবেগ। আমার দৃঢ় বিশ্বাস এই যে আওয়ামী লীগের যে আবেগ জামাতের প্রতি, এই আবেগটা দেখবেন ওই যে কোকের বোতলে আটকে থাকা বাতাসের মতো, সুযোগ পেলেই বেরিয়ে যাবে। সুতরাং জামাতকে এত খুশি হওয়ার কোনো লাভ নেই। আওয়ামী লীগের ভোটে আপনি বেশি ভোট পাবেন, আপনার কাছে বেশি আসনে বলতে চাই মানে আলোচনাগুলো এখন যে জায়গাটা আসলো, আর আপনি যদি সেই জুলাই অভ্যুত্থানের স্পিরিটের কথা বলেন, বা আমরা তো এই আলোচনা আগেও করেছি যে আপনি যদি এই 54 বছরে বিভিন্ন গণ অভ্যুত্থান হয়েছে, বিশেষ করে 90-এর কথা যদি আমরা বলি, মানে মানুষ এক ধরনের, মানুষের যে আকাঙ্ক্ষা, মানুষ কিন্তু ধোকাই খেয়েছে। মানে আপনার তার চেয়ে ব্যতিক্রম কিছু মনে হচ্ছে এবারে, না গুণগত কোনো পরিবর্তন হলো? খুব ছোট করে
এবারের গণ অভ্যুত্থানের ভেতর থেকে গুণগত পরিবর্তনের কতগুলো জায়গায় হয়েছে, যেমন একটা অঙ্গীকারের জায়গায় আপনি আবার এসেছেন এবং এই অঙ্গীকারটার ক্ষেত্রে আপনি বারবার বলছেন যে আগে কিন্তু প্রতারিত হয়েছিলাম, সুতরাং এবার যে অঙ্গীকারগুলো করেছেন তার একটা স্বীকৃতি থাকতে হবে আগের অভিজ্ঞতার আলোকে। এনসিপির একটা প্রশ্ন করেছিলেন, আমি তো দেখি বাংলাদেশে এনসিপির যথেষ্ট সম্ভাবনাময় একটি দল হতে পারত, কিন্তু তারা শুরুতেই যেভাবে বাংলাদেশের মুক্তিযুদ্ধ সহ বাংলাদেশের যে ঐতিহাসিক অর্জনগুলো, সেই অর্জনগুলোকে তারা যেভাবে আন্দোলনটা হয়েছিল তাদের আপনার মনে থাকার কথা, আপনার আন্দোলনের মধ্যে শেখ মুজিবকে আপনারা নিয়ে এসেছেন, খেলাছে রিয়েলিটি মাইনে নাও। তার অর্থ হলো আপনি দেখিয়েছেন তার প্রতি আমার রেসপেক্ট আছে, কিন্তু যখন আপনি বিজয়ী হলেন তাকে টার্গেট করলেন এবং এই কাজটি করতে গিয়ে কতগুলো জায়গা আছে যে জায়গাগুলোকে আপনি মানে যেভাবে ডিল করেছেন ভিন্নভাবে যদি করতেন তাহলে সম্ভাবনার জায়গাটা, মানুষ এখন এনসিপিকে যতই সম্ভাবনাময়ী মনে করে কেন না, জামাতের সাথে তাদের যে সখ্য এবং মানুষ মনে করে যে জামাত যে এজেন্ডাগুলো বাস্তবায়িত করতে পারে নাই তার যে পরাজয়ের যে গ্লানিটা আছে তার প্রতিশোধ নেওয়ার চেষ্টা করেছে এনসিপির সাথে। আমরা একদমই শেষ, হেলাল ভাই যদি 1 মিনিটে এই যে মানুষের আকাঙ্ক্ষার জয় কি আসলে হবে এবারেও, সেটি আসলে 1 মিনিটে বলবেন। আমাদের জয় কি মানুষের আকাঙ্ক্ষা, যেটি যে কোনো অভ্যুত্থানের পরে 90-এর আন্দোলনের কথা যদি বলেন, 3 জোটের রূপরেখা সেটি বাস্তবায়ন হলো না। পৃথিবীতে আজ পর্যন্ত কোনো গণ অভ্যুত্থান, কোনো বিপ্লব সফল হয়নি। এটা চলমান প্রক্রিয়া, এটা একটা চলতেই থাকবে, মানুষ জীবন দিতেই না না এটাই তো পৃথিবীর ইতিহাস তাই বলে। আপনার কিয়ামত পর্যন্ত এইভাবে মানুষ পরিবর্তনের জন্য আপনার জীবন দিবে, বিপ্লব করবে, সংগ্রাম করবে। কোনো আপনি আজ পর্যন্ত কোনো বিপ্লব কি সফল হয়েছে পৃথিবীর ইতিহাস আপনি দেখান? আমেরিকান কি মনে করে যে তারা সফল একটা জাতি? আপনার রাশিয়ানরা কি মনে করে তারা সফল? ফ্রান্সের অধিবাসীরা কি মনে করে তারা সফল? এইসব মিশরের অধিবাসীরা কি মনে করে এইসব যা বিপ্লব? এর মধ্যে জনগণের ইচ্ছার প্রতিফলন, ইচ্ছার প্রতিফলন। এইভাবে আপনার গণ অভ্যুত্থান এবং বিপ্লব, ক্ষমতার পালা পরিবর্তন, এগুলো যুগের পরিবর্তনের সাথে সাথে হতেই থাকবে।